তিনজন আনাড়ি চোর একটা এটিএম মেশিন চুরি করে নেয়। তাদের সহজ পরিকল্পনায় চুরিটা সহজে করলেও ঝামেলা বাঁধে মেশিন থেকে টাকা বের করতে গিয়ে। তারা জানে না কিভাবে স্টিলের ক্যাশ ক্যাসেট ভেঙে টাকা বের করতে হবে। ফলে টাকা বের করার জন্য শুরু হয় অদ্ভুত সব কাণ্ডকারখানা। সহজে যে কাজটা হওয়া উচিত সেটা ক্রমশই জটিল আকার ধারণ করে। ফলে স্বপ্ন পূরণের চাবিকাঠি হয়ে ওঠে তাদের গলার কাটা। শেষ পর্যন্ত কি পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য জানতে হলে আসুন শুনে আসি অশিক্ষিত চোরদের অদ্ভুত কাণ্ডকারখানার গল্পটি। হরিয়ানার একটা প্রত্যন্ত গ্রাম, যেখানে প্রথমবারের মতো এটিএম বুথ এসেছে। গ্রামের মানুষ জড়ো হয়েছে শুভ উদ্বোধন দেখতে। গ্রাম প্রধান ফিতা কেটে এবং নারিকেল ভেঙে এটিএম বুথের শুভ উদ্বোধন করে। তবে এটিএম বুথটার সগৌরবে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সৌভাগ্য হয় না, কারণ সেদিন রাতেই দুজন চোর চুরি করতে বুথে ঢোকে। তাদের শরীরে মহিলার পোশাক, মাথায় পড়ে আছে টিনের কন্টেইনার এবং প্লাস্টিকের বালতি। সেগুলোতে আবার যত্ন করে আঁকা হয়েছে চোখ, নাক, মুখ। এটিএম মেশিনের ব্যাপারে বোধহয় ওদের তেমন নলেজ ছিল না, তাই ভেতরে ঢুকে কি করবে বুঝতে পারছিল না। তার উপর আবার বুথের কোণায় একটা সিসি ক্যামেরা, যা দেখে দুজনেই পালিয়ে যায়। তবে ওরা থামে না। আমাদের এক্সপ্লেন করা প্রীতম অ্যান্ড পেড্রো সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে তারা এটিএম মেশিনটাই তুলে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা এবার আরেকজন বন্ধুকে ট্রাক্টর সহ ডেকে আনে। এরপরে এটিএম মেশিনটা ট্রাক্টরের সাথে বেঁধে টান দিয়ে ভেঙে চুরি করে নিয়ে যায়। পরের দিন ভিকি নামের একটা ছেলে একটা ওয়েল্ডিং ওয়ার্কশপের সামনে বারবার বাইক নিয়ে চক্কর কাটছিল আর হর্ন বাজাচ্ছিল। ওয়ার্কশপটা তার বন্ধুর বাবার। তার বন্ধু বাব্বল ভেতরেই ছিল। তবে ভিকিকে বাব্বলের বাবা দেখে বুঝে যায় সে বাব্বলকে ডাকতে এসেছে। ভিকি মূলত একটু বেখেয়ালি টাইপের, কোনো কাজকাম নেই, সারাদিন শুধু টোটো করে ঘুরে বেড়ানো। কাজ বাদ দিয়ে বাব্বল বখাটে ছেলেদের সাথে ঘুরে বেড়াক, এটা তার বাবা পছন্দ করতো না। তাই সে ভিকিকে জুতো মারার হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। যদিও ভিকি একেবারে চলে না গিয়ে সাইডে লুকিয়েছিল। বাব্বলের বাবা ভেতরে গিয়ে বাব্বলকে জানায় সে চা খেতে যাচ্ছে। বাব্বল যেন ততক্ষণ দোকানটা সামলে নেয়। হতে পারে এটা বাব্বলকে দোকানে আটকে রাখার একটা ফন্দি। যদিও বাবা বেরিয়ে যেতেই বাব্বল কিছু ইকুইপমেন্ট নিয়ে দোকানের তেলের ট্যাঙ্কি থেকে বোতলে পেট্রোল চুরি করে নেয়। এরপরে পেছন দিক দিয়ে বাইরে এসে তার বাইকে তেল ঢালছিল। তখন তার মোবাইলে ভিকির ফোন আসে। বাব্বল একটা গালি দিয়ে ফোন কেটে দেখে ভিকি তার পেছনেই দাঁড়িয়ে আছে। ভিকি জানায় বস তাকে ডাকছে। তবে বাব্বল বেশ তাড়াহুড়োতে ছিল। সে জানায় তার অন্য একটা জরুরি কাজ আছে। কিন্তু ভিকি নাছোড়বান্দা, সে বাব্বলকে সাথে নিয়ে যাবেই। এ সময় আবার বাব্বলের বাবা তাকে দেখতে পেয়ে তেড়ে আসছিল। তাই বাব্বল বাধ্য হয়ে ভিকির বাইকে উঠে বসে এবং দুজনে সেখান থেকে পালিয়ে যায়। তারা বেশ নিরিবিলি একটা জায়গায় এসে থামে এবং মোটর রুমে ঢোকে। তাদের বস সুনীল গাঁজা খেয়ে ধোঁয়ায় রুমটা ভরে রেখেছিল। একের পর এক দেশলাই কাঠি জ্বালিয়ে সে সমানে গাঁজা টেনে যাচ্ছিল। গতরাতে এটিএম মেশিন চুরির মূল হোতা সুনীলই ছিল। ওদেরকে রুমে ঢুকতে দেখে সুনীল কাপড় সরিয়ে এটিএম মেশিনটা দেখায়। এরপর সে বাব্বলকে বলে তাকে এটা কেটে টাকাগুলো বের করতে হবে। বাব্বল বারবার মোবাইলে সময় দেখছিল। তার মন পড়ে আছে অন্য জায়গায়, তাই সে কাজটা করতে চাইছিল না। তবুও সুনীল তাকে জোরাজোরি করে এবং কাজের বিনিময়ে 30,000 টাকা দিতে চায়। বাব্বল জানায় তার অন্য একটা জরুরি কাজ আছে। সুনীল বলে এখানে টাকার ক্যাশ বাক্স পড়ে আছে, অথচ সে ছুঁতে পারছে না। এর চেয়ে জরুরি ব্যাপার আর কী বা হতে পারে। অনেক বোঝানোর পরে বাব্বল রাজি হয়। তবে সে জানায় 9:15 পরে সে থাকতে পারবে না। তো এই এটিএম মেশিনের ক্যাশ ক্যাসেটটা কেটে ফেলার জন্য তার কাটারের প্রয়োজন। বাব্বল কাটার আনতে চাইলে সুনীল তাকে বাধা দিয়ে বলে সে এখানেই থাকবে, ভিকি কাটার নিয়ে আসবে। বাব্বল বোঝায় ভিকি বলদমার্কা মানুষ, সে কাটার চিনবে না, এসবের ব্যাপারে তার কোনো নলেজ নেই। তবুও সুনীল বাব্বলের ওপরে ভরসা পায় না। বাব্বলকে যেতে দিলে হয় সে পালিয়ে যাবে, না হয় পুলিশকে খবর দেবে। তাই সুনীল কোনো রিস্ক নিতে চায় না। এই জন্য ভিকিকে কাটার আনতে পাঠায়। গ্রামে আজ ভোলে বাবার সৎসঙ্গের অনুষ্ঠান চলছিল। সারা রাতই সেখানে অনুষ্ঠান চলবে, তাই প্রায় সব মানুষ সেখানেই গিয়েছিল। ভিকি এক পরিচিত লোকের দোকানে ঢুকে ব্লেড চাইলে লোকটা শেভিং ব্লেড বের করে দেয়। ভিকি বিরক্ত হয়ে এমন ব্লেড চায় যেটা দিয়ে লোহা কাটা যাবে। দোকানদার একটু অবাক হয়, এই রাতে ভিকি লোহা কাটা ব্লেড দিয়ে কি করবে। তবে সে নিজেও বন্ধুর সাথে দুষ্ট ভিডিও দেখায় ব্যস্ত ছিল, তাই বেশি তদন্ত না করে ভিকিকে একটা ব্লেড বের করে দেয়। ভিকি ব্লেড নিয়ে বের হবার সময়ে পাপ্পু নামের একটা ছেলের সাথে দেখা হয়। পাপ্পুর বস কুলভীর ভিকির কাছে মোটা অঙ্কের টাকা পাবে।
পাপ্পু টাকা ম্যানেজ হয়েছে কিনা জানতে চাইলে ভিকি তাকে অপমান করে বলে এই প্রশ্নের উত্তর সে কুলভিরকেই দেবে। এরপরে বাইকে ওঠার সময়ে ভিকি ভাবের সাথে বলে আগামীকাল সকালে সে কুলভিরের পাওনা 4,29,732 টাকা শোধ করে দেবে। শুধু তাই না, খুচরো 32 টাকা সে কয়েন করে আনবে এবং পাপ্পুর মুখের ওপরে ছুঁড়ে মারবে। এই বলে ভিকি বাইক স্টার্ট করে চলে আসে। ভিকি ব্লেড নিয়ে বেশ হাসি মুখে মোটর রুমে ঢোকে। তবে তার আনা ব্লেড দেখে বাব্বল ক্ষেপে যায় এবং চবর্গীয় গালি দিয়ে বলে এই ব্লেড দিয়ে ওর ববর্গীয় জিনিসও কাটা যাবে না। সুনীল বিরক্তি ভরে ভিকির দিকে তাকালে ভিকি জানায় সে পুরো বাজার খুঁজেছে। ভোলানাথের অনুষ্ঠানের কারণে সবার দোকান বন্ধ, শুধু একটা দোকান খোলা ছিল, সেখান থেকে কোনো রকমে এই ব্লেডটা এনেছে। সুনীল বাব্বলকে এটা দিয়েই কোনো রকমে চালিয়ে নিতে রিকোয়েস্ট করে। বাব্বল ফোন বের করে দেখে অলরেডি 8:10 বেজে গেছে। সে আবারও মনে করিয়ে দেয় রাত 9:15 পরে সে আর থাকতে পারবে না। সুনীল তাকে দ্রুত হাত চালাতে বলে, তাহলে 9:15 আগেই কাজ শেষ হয়ে যাবে। বাব্বল কোন সাইডে কাটবে বুঝে উঠতে পারছিল না। শেষে সে মাঝ বরাবর কাটা শুরু করে। তাকে কাটতে দেখে সুনীল আর ভিকি বেশ কৌতূহল ভরে তাকিয়েছিল, কিন্তু কিছুক্ষণ কাটতেই ব্লেডটা ভেঙে যায়। তখন আশাহত হয়ে দুজনে ভিকির দিকে তাকায়। বাব্বল আবারও সময় দেখে বলে 8:35 বেজে গেছে, 9:15 বাজতে আর বেশি সময় নেই। সুনীল তাকে ভাঙা ব্লেড দিয়ে আবার কাটতে বলে। বাব্বল এক হাতে ব্লেড ধরে ক্যাশ ক্যাসেট কাটছিল, অন্য হাতে মোবাইল ধরে সময় দেখছিল। 8:50 বেজে গেলে বাব্বলের আর ধৈর্য থাকে না। সে বলে এই ব্লেড বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের মতোই ইউজলেস, তাই তার একটা হাতুড়ি লাগবে। হাতুড়ি এনে দিলে সে এটা ভেঙে ফেলতে পারবে। সুনীল ভিকিকে হাতুড়ি আনতে বললে ভিকি আবারও একই কথা বলে। এখন মার্কেটে কোনো দোকান খোলা নেই। সুনীল রাগে তাকে ধমক দিয়ে বলে তাকে একটা কাজ দেওয়া হয়েছিল, অথচ সেটাও ঠিকঠাক করতে পারল না। এই সময় সুনীলের কাছে তার মায়ের ফোন আসে। সুনীলের মা জানায় সুনীলের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়েছে, তাই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার স্ত্রীর ডেলিভারি ডেট এখনও দেরি আছে। তবুও প্রসব বেদনা শুরু হওয়ায় সবাই চিন্তিত ছিল। তবুও সুনীল অজুহাত দেখাতে থাকে, বাইকে তেল নেই, টায়ার পাংচার হয়ে গেছে, অল্পক্ষণের ভেতরেই সে পৌঁছাবে, এসব বলে ম্যানেজের চেষ্টা করে। তখন তার স্ত্রী ফোনটা নিয়ে রাগ করে বলে আমি মরে গেলে তখন তুমি এসো। সুনীল স্ত্রীকে ভরসা দিয়ে বলে সে শীঘ্রই চলে আসবে। সুনীল ফোন রাখতেই দেখে বাব্বল তার পেছনে দাঁড়িয়ে আছে। বাব্বল জানায় অলরেডি 9:15 বেজে গেছে, তাই সে আর এখানে থাকতে পারবে না। সুনীল তাকে চলে না যাবার জন্য রিকোয়েস্ট করে, তবে বাব্বল জানায় সে নিরুপায়, তার যাওয়াই লাগবে। তার কিসের এত তারা জানার জন্য সুনীল আর ভিকি তাকে জোরাজোরি শুরু করে। প্রথমে বলতে না চাইলেও পরে বাব্বল স্বীকার করে সে তার গার্লফ্রেন্ড পিঙ্কির সাথে দেখা করতে যাবে। তারা একই কোচিং সেন্টারে পড়তো, সেখান থেকেই রিলেশন। পিঙ্কির নাম শুনে ভিকি হতভম্ব হয়ে যায়, কারণ ভিকিও পিঙ্কিকে পছন্দ করত। ইভেন পিঙ্কি যে এতদিন বাব্বলকে সিগন্যাল মারত সেখানেও ভিকি ভুল বুঝেছিল। সে ভাবত পিঙ্কি তাকেই সিগন্যাল মারত, তাই সে বেশ আপসেট হয়। বাব্বল জানায় সে পিঙ্কির সাথে দেখা করার প্রমিস করেছে, তাই সে প্রমিস ভাঙতে পারবে না। সুনীল বিরক্ত হয়ে বলে তুই এটিএমও ভাঙতে পারিস না, আবার প্রমিসও ভাঙতে পারিস না, তোকে দিয়ে কোন কাজটা হয়? বিরক্তি চেপে রেখে সুনীল ভিকিকে বলে সে বাব্বলকে পিঙ্কির সাথে দেখা করিয়ে আনুক। তবে বাব্বল জানায় পিঙ্কি ভিকিকে দেখতে পারে না, তাই ওকে দেখলেই রেগে যাবে। এই জন্য সে সুনীলকে সাথে যেতে বলে। অজ্ঞতা বাধ্য হয়ে সুনীল বাব্বলকে বাইকে নিয়ে বেরিয়ে পড়ে। যাবার পথে সুনীল জানতে চায় পিঙ্কি কার মেয়ে। বাব্বল সতবীরের নাম বললে সুনীল ভাবে হয়তো সে দুধওয়ালা সতবীর, না হয় অ্যাকাউন্টেন্ট সতবীরের মেয়ে। তবে বাব্বল ইতস্তত করে জানায় পিঙ্কি গ্রামপ্রধান সতবীরের মেয়ে। কথাটা শোনা মাত্রই সুনীল এমন শক পায় যে হার্ট ব্রেক মেরে বাইক থামিয়ে বাব্বলের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। গ্রামপ্রধান যেমন ডেয়ারিং লোক, তার মেয়ের সাথে রিলেশন করা চারটেখানেক কথা না। এই জন্য সুনীল এই ঝামেলা এড়িয়ে যেতে চাইছিল, তাই সে বাব্বলকে মাঝপথে নামিয়ে দিয়ে বাইক ঘুরিয়ে চলে যায়। কিন্তু পরে আবার রিয়ালাইজ করে এটিএম ভাঙতে তার বাব্বলকে প্রয়োজন, তাই আবারও বাইক ঘুরিয়ে এসে বাব্বলকে তুলে নেয়। একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বাব্বল নেমে ভেতরের দিকে পিঙ্কির সাথে দেখা করতে যায়। এই সময় সুনীলের কাছে আবারও তার মায়ের ফোন আসে। তারা হাসপাতালে পৌঁছে গেছে, তার স্ত্রীর খুব পেইন হচ্ছে। সুনীল বোঝায় তার বাইকের মোটর নষ্ট হয়ে গেছে, মোটর ঠিক হলেই চলে আসবে। সুনীল মাকে জানায় সে তার ভাই অনিলের কাছে ইমার্জেন্সির জন্য 5,000 টাকা রেখেছে, এটা দিয়ে যেন আপাতত কাজ চালায়। সুনীলের মা বলে
তাদের ভর্তি রিসিট নিতেই 500 টাকা চলে গেছে আর 4500 টাকা বাকি আছে। মা বোঝে কম, তাই সুনীল অনিলকে ফোনটা দিতে বলে। সে অনিলের সাথে কথা বলার আগেই বাব্বল পিঙ্কিকে নিয়ে ফিরে আসে। ওদের হাতে ব্যাগ দেখে সুনীল অলরেডি বোঝা যায় ওদের কি মতলব। বাব্বল জানায় ওরা আজকে পালানোর প্ল্যান করেছে। সে এতক্ষণ সুনীলকে কিছু বলেনি, কারণ বললে সুনীল তাকে আসতে দিত না। সুনীল এবার রাগে আগুন হয়ে যায়। সে আর একটা কথাও না বলে বাইকে উঠে বসে। বাব্বল তাকে এক্সপ্লেনের চেষ্টা করলে সুনীল তার কলার চেপে ধরে বলে, এখানে কোনো ফাজলামি হচ্ছে না। বাব্বল একটা সিরিয়াস ব্যাপারকে শুধু শুধু জটিল করে দিল। সুনীল সতর্ক করে দেয়, গ্রাম প্রধান জানতে পারলে তার পশ্চাতে মরিচ ঢুকিয়ে আগুন জ্বালিয়ে প্রেমের ভূত সারিয়ে দেবে। এই বলে সুনীল বাইক স্টার্ট করে, কিন্তু বাইক স্টার্ট না হওয়ায় সে আরও বিরক্ত হয়ে যায় এবং বাইক ঠেলতে ঠেলতেই চলে যায়। তখন আবার বাব্বল তার সাথে বাকি কাজটুকু শেষ করার জন্য যেতে রাজি হয়, কিন্তু সে পিঙ্কিকে আর কোথায় রেখে যাবে, তাই পিঙ্কিকেও সাথে নেয়। এদিকে ভিকি একা বসে ফোনে পিঙ্কির ফটো দেখে হা হতাশ করছিল। এই সময় দরজায় টোকা পড়লে সে দরজা খুলে দেখে তার পাওনাদার কুলবীর এবং কুলবীরের চামচা পাপ্পু এসেছে। ভিকি তখন দোকানের সামনে পাপ্পুকে যা কিছু বলেছে পাপ্পু সেগুলো কুলবীরকে বলে দিয়েছে। তাই কুলবীর এসে ভিকিকে বলে, আমি এখান থেকে টাকা নিয়ে তবেই ফিরব, যদি না পারি তাহলে আমি একটা গাধার বাচ্চা। ভিকি পাপ্পুর সামনে হম্বিতম্বি করলেও কুলবীরের সামনে ভেজা বেড়াল হয়ে যায়। ভিকি রিকোয়েস্ট করে বলে সে সকালে টাকা পৌঁছে দেবে, কিন্তু কুলবীর তা শোনে না। সে ভিকিকে ধাক্কা দিয়ে মোটর রুমের ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে গাজার কলকি মদের বোতল দেখে কুলবীর ধারণা করে এখানে হয়তো ওরা পার্টির আয়োজন করেছে। তাই এনজয় করার জন্য কুলবীর একটা দড়ির খাটের ওপরে বসে পড়ে আর পাপ্পুকে ড্রিঙ্ক বানাতে বলে। ভিকি কিছুটা ঝুঁকে এসে দড়ির খাটের নিচে তাকায়। এটিএম মেশিনটা খাটের নিচেই রাখা ছিল। ভিকি টেনশনে আবারও কুলবীরকে রিকোয়েস্ট করে সে যেন চলে যায়, সকালের ভেতরে সে টাকা পেয়ে যাবে। কিন্তু কুলবীর নাছোড়বান্দা, সে টাকা না নিয়ে যাবে না। কুলবীর সন্দেহ করতে পারে ভেবে ভিকি আর তাকে ঘাটায় না। সে এক কোণায় গিয়ে বসে পড়ে। বাইরে ততক্ষণে সুনীল, বাব্বল এবং পিঙ্কি চলে এসেছিল। প্রথমে সুনীল ভেতরে ঢুকে কুলবীরকে দেখে অবাক হয়। কুলবীর জানায় ভিকি তার কাছ থেকে টাকা ধার নিয়ে জুয়ায় হেরেছে, তাই সে টাকা ফেরত চায়। সুনীল রিকোয়েস্ট করে বলে ভিকি টাকা ফিরিয়ে দেবে, সে এই গ্যারান্টি দিচ্ছে। তাই কুলবীর যেন চলে যায়। কিন্তু কুলবীরও এখানে পার্টি করতে চায়, তাই সে মদের সাথে খাবার জন্য চিকেন আনতে বলে। এ সময় রুমের দরজার কাছে বাব্বল আর পিঙ্কি চলে আসে। যদিও পিঙ্কির মুখ ঢাকা ছিল, তাই তাকে চেনা যায় না। মেয়ে মানুষকে আনতে দেখে কুলবীরের চোখ চকচক করে ওঠে। সে ভাবে এরা এনজয়ের জন্য মেয়ে ভাড়া করে এনেছে, তাই সুযোগ পেয়ে তারও ভোগের তাড়না জেগে ওঠে। কুলবীর সুনীলকে বলে সেও জয়েন করতে চায় এবং মেয়েটাকে আগে ভোগ করার জন্য 4000 টাকারও অফার করে। এরপরে কুলবীর বাইরে চলে যেতে বললে পাপ্পু বসের নির্দেশ পালন করে সবার আগে বাইরে চলে যায়। পিঙ্কি ভয়ে বাব্বলের পেছনে লুকিয়েছিল। কুলবীর পিঙ্কির দিকে এগিয়ে গেলে সুনীল তাকে আটকানোর চেষ্টা করে। কাজে বাধা দেওয়ায় কুলবীর এবার নিজের পিস্তলটা সুনীলের দিকে ধরে তাকে সরে যাবার হুমকি দেয়। এরপরে সে পিঙ্কির মুখের কাপড়টা সরাতেই হকচকিয়ে যায়। আসলে পিঙ্কি কুলবীরের ভাইয়ের মেয়ে, যদিও ওরা সৎ ভাই। তো পিঙ্কি চাচাকে সালাম দিলে কুলবীর আরও রেগে যায় এবং মারধর করে বলে তোর বাবা গ্রাম প্রধান, সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে হয়ে তুই এই ব্যবসাতে নেমেছিস। পিঙ্কি চাচাকে কিছু এক্সপ্লেন করার সুযোগই পায় না। কুলবীর তার ভাইকে ফোনে সব জানাতে গেলে সুনীল হঠাৎ এসে তাকে অ্যাটাক করে। এরপরে বাকিরা মিলে কুলবীরের প্যান্ট খুলে তাকে চেপে ধরে। বেশি ছটফট করায় সুনীল একটা বোতল দিয়ে কুলবীরের মাথায় মেরে তাকে সেন্সলেস করে দেয়। পাপ্পু বাইরে থেকে ভাবছিল বস খুব এনজয় করছে, তাই তার মনটাও আনচান করছিল। ভিকি দরজা খুলে পাপ্পুকে ডাক দিলে সে উৎসাহের সাথে ভেতরে ঢোকে। সুনীল পাপ্পুকেও তার বসের মতো এনজয়ের অফার দিলে খুশিতে গদমদ হয়ে পাপ্পু প্যান্ট খুলে ফেলে। তার পেছনেই ভিকি দাঁড়িয়েছিল। সুনীল নির্দেশ দিতেই সে পাপ্পুকেও মাথায় আঘাত করে সেন্সলেস করে দেয়। এরপরে কুলবীর আর পাপ্পুকে বেঁধে রাখা হয়। পিঙ্কিকে এখানে রাখা রিস্ক হবে, তাই সুনীল ঝামেলা মুক্ত হবার জন্য বাব্বল আর পিঙ্কিকে বাইরে কথা বলতে পাঠায়। বাইরে এসে পিঙ্কি বাব্বলকে চড় বসিয়ে দেয়। সে ভাবতেও পারেনি বাব্বল চুরির সাথে জড়িত থাকতে পারে। বাব্বল জানায় সে টাকার জন্য ওদেরকে হেল্প করেছে। পিঙ্কি জানায় তার টাকা না, বাব্বলকে প্রয়োজন। সে বাব্বলকে চয়েস দেয়
হয় সে সুনীলকে বেছে নেবে, না হয় পিঙ্কিকে। বাবুল বাধ্য হয়ে কাউকে কিছু না জানিয়ে পিঙ্কিকে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ভিকি বাইরে ওদের খুঁজতে এসে আর পায় না। সে সুনীলকে কথাটা জানাতেই সুনীলের মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়। সুনীল ছুটে বেরিয়ে এসে হন্যে হয়ে ওদের খুঁজতে শুরু করে। কোথাও ওদেরকে না পেয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে ফিরে এসে ভাঙা ব্লেড দিয়ে নিজেই এটিএমের ক্যাশ ক্যাসেট কাটতে শুরু করে। এবার কুলবীর আর পাপ্পুও জেনে যায় এরা এটিএম মেশিন চুরি করেছে। ঝোঁকের মাথায় সুনীল জোরে জোরে ক্যাশ ক্যাসেটটা কাটতে গিয়ে ব্লেডে তার হাতই কেটে যায়। এদিকে গ্রাম প্রধান ভোলানাথের অনুষ্ঠানে গিয়ে সবার সাথে নাচগান করছিল। হাতে মাইক্রোফোন ধরে সেও গানের সাথে তাল মিলাচ্ছিল। বেশ অনেকক্ষণ ধরেই তার মোবাইলে বাড়ি থেকে ফোন আসছিল, তাই বাধ্য হয়ে সে ফোন রিসিভ করে জানতে পারে পিঙ্কি পালিয়েছে। ঘটনার আকস্মিকতায় সে মাইক অন রেখেই কথাটা রিপিট করে ফেলে, কি পিঙ্কি পালিয়েছে? মাইকে কথাটা প্রতিধ্বনিত হলে পুরো গ্রামই সেটা শুনে ফেলে, এমনকি সুনীল থেকে শুরু করে বাবুল, পিঙ্কি সবাই। যদিও পরক্ষণেই শাক দিয়ে মাছ ঢাকার মতো করে সে সবাইকে বোঝায় তার মেয়ে পিঙ্কি না, ওয়াচম্যানের মেয়ে পিঙ্কি পালিয়েছে। সে কাউকে কিছু বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবে অনুষ্ঠান থেকে বেরিয়ে যায়। এদিকে সুনীলকে ব্যর্থ হয়ে ভেঙে পড়তে দেখে কুলবীর বলে এই এটিএমটা কাটার জন্য গ্যাস ওয়েল্ডিং মেশিন লাগবে। তাকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে সে গ্যাস ওয়েল্ডিং মেশিনের ব্যবস্থা করতে পারবে। যাওয়া আসা মিলিয়ে তার সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট লাগবে। ভিকি সুনীলকে সতর্ক করে দেয় এই লোককে বিশ্বাস করা ভুল হবে, কিন্তু সুনীলের আর কোনো উপায় ছিল না। এটিএমের টাকা নিয়ে তাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। তাই সুনীল কুলবীরকে মুক্ত করে তাকে নিয়ে বাইরে যায়। কুলবীর প্রসব করার অজুহাতে সুনীলকে দাঁড় করিয়ে রেখে একটু সাইডে যায়। জাস্ট একটু চোখের আড়াল হতেই সুনীল দেখে কুলবীর তার বাইক নিয়ে পালাচ্ছে। সুনীল দ্রুত ভিকিকেও ডাক দেয়, তবে বাইক নিয়ে কুলবীর বেশি দূর এগোতে পারে না, কারণ বাইকটা বরাবরের মতো এবারও স্টার্ট বন্ধ হয়ে আর স্টার্ট নিতে চায় না। তাই কুলবীর দৌড়াতে শুরু করে। বয়স হয়ে গেলেও শরীরে তার স্ট্যামিনা ভালোই আছে। দুই ইয়াং ছেলেকে সে একদম নাজেহাল করে ছাড়ে। যদিও শেষ পর্যন্ত অনেক ধাওয়ার পরে সে ধরা পড়ে। এরপরে প্রচণ্ড ক্লান্ত হয়ে তারা ফিরে আসে। তারা ফিরে এসে দেখে বাবুল আর পিঙ্কিও ফিরে এসেছে। বাবুল মুখটা ছোট করে বলে তার বাইকের তেল শেষ, একটু পেট্রোল লাগবে। সুনীল প্রথমে কিছু বলে না। পেট্রোলের বোতলটা দরজার কাছে রেখে হাতে পিস্তল ধরে বলে, যা পেট্রোল নিয়ে যা। বাবুল আর পিঙ্কি বুঝতে পারছিল সুনীলের মুড খারাপ। ভিকি ঝাড়ি মেরে বাবুলকে বলে, তোর জন্য বস একাই পুরো গ্যাংয়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অথচ তুই তার সাথে বেইমানি করলি। সুনীল প্রথমে বাবুলকে থ্রেট দেয় সে দুজনের খবর ফাঁস করে দেবে। এরপরে ভিকিকে বলে সে যেন বাবুলকে নিয়ে গ্যাস ওয়েল্ডিং মেশিনের সন্ধানে যায়। এখন বাবুল তাদেরকে গ্যাস ওয়েল্ডিং মেশিন খুঁজে দেবে। ততক্ষণ পিঙ্কি সুনীলের হেফাজতেই থাকবে। সুনীলের কথা মেনে নেওয়া ছাড়া বাবুলের উপায় ছিল না, কারণ এতক্ষণে গ্রাম প্রধান পুরো এলাকাতে সতর্কতা জারি করে দিয়েছে। সে দলবল নিয়ে হন্যে হয়ে পিঙ্কিকে খুঁজে বেড়াচ্ছে। তাই গ্রামের সীমানা পার হওয়া এখন আর ওদের জন্য ইজি হবে না। তো ভিকি আর বাবুল গ্যাস ওয়েল্ডিং মেশিনের খোঁজে পাশের গ্রামের ধরমপাল নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির বাড়ির সামনে গিয়ে তাকে ফোন করে। যদিও বাবুলদের গ্রামের নাম শুনে ধরমপাল আসতে চাইছিল না, তবে ওরা জানায় সামান্য মোটরের কাজ আছে, ধরমপাল যা টাকা নেবে তাকে দেওয়া হবে। এটা শুনে ধরমপাল বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা মোটর রুমে চলে আসে। সেখানে এসেই একটা যুবতী সুন্দরী মেয়ে, দুজন অর্ধনগ্ন লোককে বেঁধে রাখা, বিছানার ওপরে পিস্তল ফেলে রাখা। এসব দেখে ধরমপালের মাথায় চক্কর দিতে শুরু করে। সুনীল তাকে বসতে দিয়ে বলে তাদের এখানে জাস্ট সামান্য একটু কাজ আছে। ধরমপাল অনেকটা ঘোরের মাথায় জানতে চায় মোটর কোথায়। সুনীল বলে তাকে মোটর না, অন্য একটা মেটালের জিনিস কাটতে হবে। এরপরে সুনীল কাপড় সরিয়ে এটিএম মেশিনটা দেখায়। এটা দেখে ধরমপাল আরও হযবরল হয়ে যায়। তবুও এসে যখন পড়েছে তাই কিছু তো করাই লাগবে। ধরমপাল জানায় সে কাজটা করে দেবে, তবে 2000 টাকায় এই কাজ হবে না, তার 10,000 টাকা লাগবে। সুনীল বলে সে 10,000 না, প্রয়োজনে 15,000 টাকা দেবে, তবু অন্তত সে মেশিনটা কাটার ব্যবস্থা করে দিক। সাইড থেকে কুলবীর বলে এত টাকা দেবার দরকার নেই, 200-400 টাকা বাড়িয়ে দিলেই হবে। সুনীল বিরক্ত হয়ে তাকে একটা ধমক মেরে চুপ করিয়ে দেয়। ধরমপাল বলে এটা কাটার সময়ে আরেকটা সমস্যা আছে। গ্যাস ওয়েল্ডিং মেশিনে এটিএমের ক্যাশ ক্যাসেটটা কাটার সময়ে আগুনের কারণে ভেতরের কয়েক লাখ টাকা পুড়েও যেতে পারে। এটা শুনে সুনীল আবারও আশাহত হয়। তারা জানে না
ভেতরে এক্স্যাক্টলি কত টাকা আছে, তাই টাকাগুলো পুড়ে গেলে আরেক বিপদ হয়ে যাবে। সুনীলের এমনিতেই মেজাজ গরম ছিল, এ সময় আবার তার মা ফোন করে হাউকাউ শুরু করে। হাসপাতালের লোকেরা ফর্মে তাকে সাইন করতে বলছে, কারণ সুনীলের স্ত্রী মঞ্জুর বাচ্চা হবার সময়ে কিছু ঘটে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সুনীল মাকে বুঝিয়ে বলে এটা সাধারণ ফর্মালিটি, মা টিপসই দিয়ে দিক, কোনো সমস্যা হবে না। সুনীল মাকে কনভিন্স করে ফোন রেখে এটিএম মেশিনে ক্যাশ ক্যাসেটের একটা জায়গায় দাগ টেনে সেখানে কাটতে বলে। ধরমপাল জিনিসপত্র নিয়ে রেডি হয়ে যায়। ওয়েল্ডিং মেশিন চালুর জন্য আগুনের দরকার হয়, তাই ধরমপাল দেশলাই চায়। সুনীল দেশলাই বের করে দিলে ধরমপাল খুলে দেখে ভেতরে একটাও দেশলাই কাঠি নেই। সুনীল ভিকি আর বাব্বলের কাছে দেশলাই চাইলে ওরা জানায় ওদের কাছেও নেই। সুনীল একে একে সবার কাছে দেশলাই চায়, এমনকি পিঙ্কিকেও বাদ দেয় না, অথচ একজনের কাছেও দেশলাই নেই। আবারও নতুন মুসিবতে সুনীল বেকায়দায় পড়ে যায়। তবে হঠাৎ তার খেয়াল হয় গাঁজা জ্বালানোর সময়ে বেশ কয়েকটা দেশলাই কাঠি ভেঙে যাওয়ায় সে এগুলো মেঝেতে ফেলে দিয়েছিল, তাই সে এবার এগুলো খুঁজতে শুরু করে। সুনীলকে খুঁজতে দেখে বাকিরাও তাকে সঙ্গ দেয়, কিন্তু অনেক খুঁজেও একটাও ভালো কাঠি পাওয়া যায় না। এদিকে হাসপাতাল থেকে ক্রমাগত ফোন এসেই যাচ্ছে। সুনীল ভিকির ওপরে রাগ ঝাড়ে। ভিকি যদি সঠিক সময়ে কাটার নিয়ে আসতো তাহলে এতক্ষণে সুনীল স্ত্রীর পাশে থাকতো। সুনীল হতাশ হয়ে বসে পড়ে। তখন ভিকি কথার প্রতিবাদ করলে সুনীল আর রাগ কন্ট্রোল করতে না পেরে তাকে চড় মেরে দেয়। এতে ভিকি কিছুটা আপসেট হয়, তবে কিছুক্ষণ পরে সুনীল তাকে বুঝিয়ে সুজিয়ে বাইকের চাবি দিয়ে দেশলাই আনতে পাঠায়। যেহেতু এত রাতে সব দোকান বন্ধ হয়ে গেছে, তাই ভিকি দেশলাই আনতে নিজের বাড়িতে যায়। তার বাবার বালিশের নিচেই একটা দেশলাই বক্স আছে। ভিকি খুব সাবধান এবং সতর্কতার সাথে দেশলাই বক্সটা নিয়ে বেরিয়ে আসে। কাজটা ঝামেলাবিহীন কমপ্লিট করতে পেরে তার মুখে ওয়ার্ল্ড কাপ জেতার হাসি ফুটে ওঠে। তবে বক্স খুলে দেখে ভেতরে মাত্র দুটো কাঠি আছে। সে আবারও বিরক্ত হয়ে যায় এবং বাধ্য হয়ে ভেতরে ঢোকে। আলমারিতে দেশলাই রাখা থাকে, তাই সে একটা দেশলাই বক্স বের করে নেয়। কিন্তু ততক্ষণে তার বাবা মা জেগে গিয়েছিল। তারা ঘরের লাইট অন করে ভিকিকে হাতে নাতে ধরে। এত রাতে দেশলাই বক্স চুরি করতে দেখে তারা সন্দেহ করে ভিকি নেশাপানি করে, তাই ভিকির বাবা তাকে মারধর করে ঘরে বন্দি করে রাখে। এদিকে ভিকির ফিরতে লেট হওয়ায় সুনীল টেনশনে পড়ে যায়। তাকে টেনশনে দেখে কুলবীর আরও উস্কে দিয়ে বলে ভিকি পালিয়েছে, সে আর ফিরবে না। সুনীল ভিকিকে ফোন দিলে তার বাবা রাগ করে ফোনটাও ভেঙে দেয়। এতে সুনীল ভিকিকে আরও বেশি সন্দেহ করে বসে, হয়তো ভিকি তার সাথে প্রতারণা করে পালিয়েছে। সুনীল এবার বাব্বলকে দেশলাই আনতে বলে। সে যদি আধা ঘন্টার ভেতরে দেশলাই আনতে পারে তাহলে সুনীল তাকে 1 লাখ টাকা দেবে, আর যদি না ফেরে তাহলে পিঙ্কিকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেবার হুমকি দেয়। তাই টাকার জন্য না হোক অন্তত পিঙ্কির জন্য বাব্বল বাধ্য হয়ে দেশলাই আনতে রাজি হয়। সুনীল ধরমপালের বাইকের চাবিটা নিয়ে বাব্বলকে দিলে সে বেরিয়ে যায়। এদিকে গ্রাম প্রধান পিঙ্কির কোচিংয়ে টিউশন মাস্টারের বাড়িতে লোকজন নিয়ে চলে যায় এবং টিচারকে মারধর করে। তার ভেতরে দয়ামায়া বলে কিছুই নেই। টিচারের বাচ্চা মেয়ের সামনেই সে টিচারকে টর্চার করে। গ্রাম প্রধান একটু ব্যাকডেটেড লোক। ছেলে মেয়েকে একসাথে একই ব্যাচে পড়ানোটা তার পছন্দ ছিল না। সে এর আগে টিচারকে অ্যালার্টও করেছিল, তবে টিচার কথা শোনেনি। তাই পিঙ্কির পালানোর পেছনে সে টিচারকেও দায়ী করছিল। টিচারকে অনেকক্ষণ মারধরের পরে সে বাব্বলের নামটা জানতে পারে। বাব্বল তখন দেশলাইয়ের জন্য কোনো দোকান খোলা আছে কি না খুঁজে বেড়াচ্ছিল। ততক্ষণে প্রায় ভোর হয়ে এসেছে। সে লালাকে দেখতে পায়। লালা মাত্রই দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিল, তাই লালার কাছে গিয়ে সে দেশলাই চাইলে লালা আনছে বলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বেশ কিছুক্ষণ হয়ে গেলেও লালা না ফেরায় বাব্বল নিজেই ভেতরে ঢোকে এবং দেখে লালা তার ইনফরমেশনটা গ্রাম প্রধানকে জানিয়ে দিচ্ছে। বাব্বল পালানোর চেষ্টা করলে লালা তাকে আটকে রাখে। বাব্বল তাকে ট্যাকেল করে বের হতে গিয়ে দেখে ততক্ষণে গ্রাম প্রধান লোকজন নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, ফলে সে ধরা পড়ে যায়। এদিকে বাব্বলও না ফেরায় সুনীল আরও টেনশনে পড়ে যায়। সেই সাথে কুলবীরের একটার পর একটা উস্কানি তো আছেই। এ সময় আবার সুনীলের মা ফোন করে কান্নাকাটি শুরু করে এবং বলে অঘটন ঘটে গেছে। সুনীল আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে কি ঘটেছে। তার মা কিছুই ঠিক করে বলতে পারে না, শুধু কান্নাই করতে থাকে আর কোনো দুর্ভাগ্যের কথা বলে। এতে সুনীল ধারণা করে তার স্ত্রীর সন্তান আর বেঁচে নেই, না হলে মা এমন কাঁদবেই বা কেন। সুনীল এবার হতাশায় ভেঙে পড়ে। তার স্ত্রীর সাথে কাটানোর সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে থাকে। সুনীলের অবস্থা দেখে কুলবীর খুব ঠাট্টা করছিল, তাই সুনীল তাকে কয়েকটা কিল ঘুষি মেরে দেয়।
এরপরে হতাশ হয়ে বসে পড়ে। সে আফসোস করে জানায়, যখন তার বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল 22 বছর, এখন তার বয়স 35 বছর। এই প্রথম সে একটা গুড নিউজ শুনেছিল, সে বাবা হতে চলেছে। ডাক্তার বলেছিল তার ছেলে সন্তান হবে, তাই তার আনন্দের সীমা ছিল না। সন্তানের ভবিষ্যতের জন্য সে প্ল্যান করছিল, ছেলেকে প্রাইভেট স্কুলে পড়াবে, মানুষের মতো মানুষ করবে। কিন্তু শেষ পর্যন্ত সে স্ত্রী সন্তানকে হারিয়ে ফেলল। সুনীলের কান্না দেখে পিঙ্কিও কেঁদে ফেলে। এ সময় আবারও সুনীলের মায়ের ফোন আসে। সুনীলের মা জানায় সে হাসপাতালে থাকতে পারবে না। ডাক্তার বলেছে মঞ্জুকে আরও 2 দিন হাসপাতালে রাখবে। মঞ্জুর পাশে 2 দিন থাকার ধৈর্য তার নেই। সুনীল অবাক হয়ে জিজ্ঞেস করে, মঞ্জুকে 2 দিন হাসপাতালে রাখবে, এর মানে কি? সুনীলের মা আবারও কান্না করে বলে, তাদের সব খরচাপাতি পানিতে ভেসে গেল। মঞ্জু একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে। কথাটা শোনা মাত্রই সুনীলের চোখ আনন্দে ঝকমক করে ওঠে। মেয়ে হওয়ার ব্যাপারটা সুনীলের মায়ের জন্য দুর্ভাগ্য বা দুঃসংবাদ হলেও সুনীলের জন্য সেটা অনেক আনন্দের। সুনীল জানায় সে শীঘ্রই হাসপাতালে চলে আসবে। কিন্তু ঝামেলা হলো সুনীল এই এটিএমের টাকার আশাতেই ছিল। তার কাছে মঞ্জুকে হাসপাতাল থেকে রিলিজ করে আনার টাকাটাও নেই। যাই হোক, এদিকে গ্রাম প্রধান বাব্বলকে অনেক মারধর করে। সে মুখে কিছু স্বীকার না করায় তার মোবাইলটার জোর করে লক খুলে নেওয়া হয়। এরপরে ওরা কল লিস্ট চেক করে। কল লিস্টে কুলবীরের নম্বরও ছিল দেখে ওরা অবাক হয়ে যায়। তারা বাব্বলের ফোন থেকেই কুলবীরের নম্বরে ফোন দেয়। ফোনটা তখন পিঙ্কির কাছে ছিল। পিঙ্কি ফোন রিসিভ করে কান্নাকাটি করে বলে তার চাচা তাকে আটকে রেখেছে, তার খুব ভয় লাগছে। আসলে সুনীলই গান পয়েন্টে রেখে তাকে এসব বলাচ্ছিল। সুনীলের আগেই সন্দেহ হয়েছিল গ্রাম প্রধান হয়তো বাব্বলকে ধরে ফেলেছে, তাই সেও একটা নাটক সাজায়। এতে ওরা ধরে নেয় হয়তো কুলবীরই পিঙ্কিকে কিডন্যাপ করিয়েছে। তাই তারা বাব্বলের কাছে মোটর রুমের অ্যাড্রেস নিয়ে বেরিয়ে পড়ে। সুনীল ধরমপালকে পিস্তলটা ধরা শিখিয়ে দিয়ে বলে সে যেন কুলবীর, পাপ্পু আর পিঙ্কিকে আটকে রাখে, ওরা যাতে পালাতে না পারে। ধরমপাল যদি কাজটা ঠিকঠাকভাবে করতে পারে তাহলে সুনীল তাকে এটিএম মেশিনের টাকা 50-50 ভাগ করে নেবার অফার দেয়। 50-50 শুনে ধরমপাল ভেবেছিল সুনীল তাকে 50,000 টাকার অফার দিচ্ছে। তবে সুনীল তাকে বোঝানোর জন্য বলে এটিএমে 12 লাখ টাকা আছে, তারা দুজনে 6 লাখ করে ভাগ করে নেবে। এত বড় অ্যামাউন্ট শুনে ধরমপালও রাজি হয়ে যায়। ধরমপাল ভেতরে গিয়ে ওদেরকে গান পয়েন্ট করে রাখে আর সুনীল হাসপাতালের জন্য ছুটতে শুরু করে। সুনীল এত জোরে ছুটছিল যে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ব্যথাও পায়। সে জঙ্গল থেকে বেরিয়ে এসে দেখে ওই মুহূর্তে গ্রাম প্রধান দলবল নিয়ে ব্রিজ পার হয়ে মোটরের দোকানের দিকে যাচ্ছে। এ সময় সে ব্রিজের ওপরে ভিকিকেও দেখতে পায়। ভিকি অবশেষে বাবার চোখ এড়িয়ে দেশলাই বক্স নিয়ে এসেছে। সুনীল ভিকিকে পালিয়ে যেতে বলে। এই দেশলাই বক্স তাদের আর কোনো কাজেই লাগবে না। এদিকে বাব্বলকে লালার দোকানে আটকে রাখা হয়েছিল। লালা পানি দিতে এলে বাব্বল আচমকা লালাকে আক্রমণ করে এবং তাকে মেরে দেশলাই কাঠিগুলো কুড়িয়ে নিয়ে সেখান থেকে ভেগে যায়। অন্যদিকে ধরমপালের পিস্তল ধরার ধরন দেখে কুলবীর বুঝতে পারে ধরমপাল গুলি চালাতে জানে না। তাই সে পাপ্পুকে দাঁত দিয়ে তার হাতের বাঁধন খুলে দিতে বলে। বাঁধন খুলে গেলে কুলবীর ধরমপালকে তোয়াক্কা না করে পিঙ্কিকে মারধর শুরু করে, কারণ তার জন্যই সে এই ভেজালে পড়েছে। ধরমপাল বেকুবের মতো শুধু পিস্তল ধরে দাঁড়িয়েছিল আর মিছিমিছি ভয় দেখানোর চেষ্টা করছিল। কুলবীর তার কাছ থেকে পিস্তলটা কেড়ে নেয়। ততক্ষণে গ্রাম প্রধান লোকজন নিয়ে চারিদিক থেকে জায়গাটা ঘিরে ফেলে। তারা ভেতরে ঢুকে দেখে পিঙ্কিকে নিচে রেখে কুলবীর তার ওপরে উঠে আছে। যদিও কুলবীর তাকে মারছিল, তবে তার ঝুঁকে থাকার ধরন এবং পরনে প্যান্ট না থাকায় গ্রাম প্রধান উল্টাপাল্টা ভেবে নেয়। তাই সে এক মুহূর্ত দেরি না করে কুলবীরকে গুলি চালিয়ে দেয়। 2 সৎ ভাইয়ের মাঝে এমনিও আগে থেকে জমি নিয়ে ঝামেলা, কোর্টে কেসও চলছিল। তাই গ্রাম প্রধান ভেবে নেয় কুলবীর সেই শোধ নিতেই পিঙ্কিকে কিডন্যাপ করিয়েছে। সেখানে ওরা ছাড়াও ধরমপালও ছিল। তার পরিচয় জিজ্ঞেস করলে পিঙ্কি জানায় এই লোকটা তাকে বাঁচানোর চেষ্টা করছিল। এটা শুনে গ্রাম প্রধান ধরমপালকে ধন্যবাদ জানায় এবং কখনো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে বলে। এরপরে গ্রাম প্রধান তার লোকেদের কুলবীরের লাশটা গুম করতে বলে পিঙ্কিকে নিয়ে চলে যায়। বাব্বল বাইক আর দেশলাই নিয়ে ছুটে আসার সময় দেখতে পায় পিঙ্কিকে তার বাবা নিয়ে চলে যাচ্ছে। এতে সে খুবই আপসেট হয়ে যায়। এদিকে সুনীল হাসপাতালে পৌঁছে স্ত্রী সন্তানকে সুস্থ দেখে আনন্দে তার বুকটা ভরে যায়। মঞ্জু অবশেষে স্বামীকে দেখতে পেয়ে তার মুখে হাসি ফুটে ওঠে। যদিও সুনীলের মায়ের আহাজারি তখনও চলছিল। ছেলে সন্তান না হওয়ায় আফসোসের দোকান খুলে বসেছিল। মঞ্জু সুনীলকে জিজ্ঞেস করে সে হাসপাতালে ফিসের টাকা জমা করেছে কিনা।
সুনীলের মা আহাজারি করে বলে, কোথায় থেকে টাকা আনবে ও? ওর কাছে কোনো টাকা নেই। আসলে মেয়ে হবার দুঃখেই সে এরকম করছিল। যদিও সুনীলের মায়ের বলা কথাগুলি সত্যি, সুনীলের কাছে আসলেই টাকা নেই। মঞ্জুকে সরকারি হাসপাতালে নিয়ে যেতে চাইলে সুনীল গর্ব করে প্রাইভেট হাসপাতালে নিয়ে আসতে বলেছিল, কারণ তার তো এটিএমের টাকার ওপরে ভরসা ছিল। এখন আমছালা সবই গেল। তার টাকার যন্ত্রটা এখনও মোটর রুমে খাটের নিচে পড়ে আছে। যদিও কাপড়ে ঢাকা থাকায় গ্রাম প্রধানের লোকেরা কেউই সেটা দেখতে পায়নি। ওরা কুলবীরের বডিটা এবং পাপ্পুকে নিয়ে চলে যায়। যদিও যাবার আগে একজন সিগারেট ধরায় এবং দেশলাই বক্সটা সেখানেই ফেলে চলে যায়। ধরমপালের চোখ দেশলাই বক্সটার ওপর থেকে সরছিল না। যে দেশলাই ম্যানেজ করতে তাদের এত কাঠখড় পোড়াতে হলো, সে দেশলাই এমনিতেই পেয়ে যাওয়ার আনন্দ সে ছাড়া আর কেউ পেল না। তো ধরমপাল এবার এটিএমের মেশিনটা আলগা করে এবং ওয়েল্ডিং মেশিনের লজেনে দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন জ্বালায়। এরপরে সে যেই না মেশিন গলাতে বা কাটতে যাবে, তখনই কেউ দরজা ধাক্কাতে শুরু করে। আর মুভিটাও এখানেই শেষ হয়ে যায়। যদিও মুভিতে দেখানো হয়নি কে দরজাটা ধাক্কাচ্ছিল, তবে আপনাদের কি মনে হয় কে হতে পারে? সুনীল, বাব্বল, নাকি ভিকি, নাকি অন্য কেউ? যাই হোক বন্ধুরা, জীবনে চলার পথে একটা ভুল সিদ্ধান্তই পুরো জীবনকে তছনছ করে দিতে যথেষ্ট। আমরা একটা ভুলকে প্রাধান্য দিতে গিয়ে আরও অনেকগুলো ভুল করে ফেলি। সিনেমায় যেমনটা দেখানো হয়েছে তা হয়তো আমাদের বাস্তব প্রতিচ্ছবি। তাই সিদ্ধান্ত নেবার আগে ভাবুন, ভাবার পরে প্ল্যানিং করুন, সবশেষে সিদ্ধান্ত নিন। তাহলে আপনি সহজে বিপদে পড়বেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।